আচ্ছা, আমার সাথে আজকে এসেছে বিশ্বজিৎ দাস। ওর দ্বিতীয়বার এই ইউটিউব চ্যানেলে আসা, শ্রেয়া কম্পিউটার এডুকেশন যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে ও দ্বিতীয়বার আসা। অনেক কাজ ফেলে ও আজ এখানে এসছে আমাদের একটা সাজেশন দিতে। আজকে যে সাজেশনটা ও দেবে সেটা হচ্ছে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। বিশ্বজিৎ স্টার। তা আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব কাছেই, আমরা জানি সারা বছর আমরা অনেক পড়াশোনা করেছি। তা এখন যে পড়াশোনাটা আমাদের করতে হয়, মূলত এখন আমরা হার্ড ওয়ার্ক করব না, এখন আমাদের স্মার্ট ওয়ার্ক করার সময়। তা তোমাদের পরীক্ষাকে মাথায় রেখে আমি খুব সংক্ষিপ্ত একটা সাজেশন করেছি, সম্ভাব্য সাজেশন। তা পলিটিক্যাল সায়েন্সের এই সাজেশনটা তোমাদের সামনে আজকে আমি আলোচনা করছি। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা এবছর খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এবং আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রশ্নপত্রের প্রথমে থাকার, শীর্ষে থাকার কথা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা অতি অবশ্যই রেডি করবে। এটা প্রথম অধ্যায় থেকে বলছি। আর প্রথম অধ্যায় থেকে আরেকটা অল্টারনেটিভ প্রশ্ন তোমরা তৈরি করবে, সেটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের প্রকৃতি। তা এই হলো প্রথম অধ্যায়ের প্রশ্ন। এবার আসবো পঞ্চম অধ্যায়। যেহেতু আমরা জানি যে আমাদের যে স্ট্রাকচার, যেটা আমাদের পর্ষদ থেকে দেওয়া, সেখানে আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হয় না, সেখান থেকে এমসিকিউ বা ছোট প্রশ্নই বেশি হয়। তাই এবার দেখবো পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় থেকে আমি তিনটে প্রশ্ন সাজেস্ট করব। এক হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। আবারও বলছি, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটা আলোচনা করো। দুই হচ্ছে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ। তৃতীয় হচ্ছে কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব। তাহলে পঞ্চম অধ্যায় থেকে আমি আবারও তিনটে প্রশ্ন বলছি। এক হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। দুই, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। তিন, কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে এই তিনটে প্রশ্ন করলে আশা করছি তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তারপর আসছি ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায়ের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে আলোচনা করো। দুই, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে আলোচনা করো। তিন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। তাহলে এই অধ্যায় থেকে কিন্তু এই তিনটে প্রশ্ন করবে। তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, এই প্রশ্নটা আমার মতে এই বছর 2024-এর জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তারপর সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে আমরা পুরো প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী, পদমর্যাদা, এই প্রশ্নটা দুভাবে আসতে পারে। এভাবে আসতে পারে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, অথবা এভাবেও দিতে পারে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী। দুটো প্রশ্নের কিন্তু উত্তর আলাদা, ঠিক আছে? তবে তোমরা দুটো প্রশ্ন কিন্তু দুভাবেই পড়ো। কার্যাবলী এবং পদমর্যাদা দুটো কিন্তু আলাদাভাবে পড়ো, ঠিক আছে? কার্যাবলী এবং পদমর্যাদা কিন্তু অনেক স্টুডেন্ট ভেবে থাকে যে দুটো প্রশ্নের উত্তর এক, কিন্তু একেবারেই নয়। দুটো প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আরেকটা প্রশ্ন এই অধ্যায় থেকে, অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্ন যেটা তোমরা পড়বে, সেটা হচ্ছে রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা। এটাও তাই, যেটা আমি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বললাম, যে এখান থেকেও কিন্তু দুটো প্রশ্নই একইভাবে তোমরা পড়বে। তারপর অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকেও আমি তিনটে প্রশ্ন রেখেছি। এক নম্বর হচ্ছে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার পারস্পরিক সম্পর্ক। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা। আর তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো। তাহলে আমি আবারও বলছি, অষ্টম অধ্যায় থেকে আমার নির্বাচিত তিনটে প্রশ্ন হলো ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক। দু নম্বর প্রশ্ন হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা। তিন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি। এবং তাহলে রাষ্ট্রবিজ্ঞানের শেষ অধ্যায়, অর্থাৎ নবম অধ্যায় থেকে আমার নির্বাচিত তিনটে প্রশ্ন হলো ভারতীয় হাইকোর্টের
গঠন ও কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী। তো তৃতীয় প্রশ্ন হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা। তাহলে আবারও নবম অধ্যায় থেকে আমি তিনটে আমার নির্বাচিত প্রশ্নগুলো আমি রিপিট করে বলে দিচ্ছি, শুনে নাও। ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, দ্বিতীয়ত ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী, তৃতীয়ত ক্রেতা সুরক্ষা আদালতের উপর সংক্ষিপ্ত টিকা। তা এই হলো 2024 সালের তোমাদের উচ্চ মাধ্যমিকের সাজেস্টিভ কিছু প্রশ্ন আমি তোমাদের দিলাম। তা তোমাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ সাজেশনটা আরেকবার রিপিট করছি, শুনে নাও। তাহলে প্রথম অধ্যায় থেকে যেই দুটো প্রশ্ন বললাম, এক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির মধ্যে পার্থক্য। আর প্রথম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন হলো বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের প্রকৃতি। দ্বিতীয় অধ্যায় থেকে তিনটে প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ এবং কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব। আর ষষ্ঠ অধ্যায় থেকেও তিনটে প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এবং তৃতীয় প্রশ্ন হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আর সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন, এক হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা, রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা। আর অষ্টম অধ্যায় থেকে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার পারস্পরিক সম্পর্ক, লোকসভা ও রাজ্যসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা। আর তৃতীয়ত হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি। এবং নবম অধ্যায় থেকে যে তিনটে প্রশ্ন, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা। তাহলে এই হলো আসন্ন 24 সালের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের তোমাদের সাজেস্টিভ কিছু প্রশ্ন। তোমরা ভালো করে প্রশ্নগুলো তৈরি করো। আমার অনেক শুভ কামনা তোমাদের জন্য রইল। তোমরা আশা করি খুব ভালো রেজাল্ট করবে, সুন্দর করে এই কটা দিন একদম সুন্দর করে পড়ে ফেলো।